জারমা মহারাজ কি বলে দুটো জায়গা ছিল ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে, আমরা সেখান থেকে ক্রস করে পাকিস্তানের মধ্যে ঢুকে গেলাম। बहादुर जवानों राजपूतों, हमने पाकिस्तानी सेना को लड़ाई में देखा हुआ है। আমরা কিন্তু তখন পাকিস্তানের 20 কিলোমিটার ভেতরে। সিমিলারলি লাহোরের কলামও আমাদের পৌঁছে গিয়েছিল লাহোর এয়ারপোর্টে। পাকিস্তান একটা বিরাট, পাকিস্তানের আর্মি একটা এরকম মুভ করলো যে তারা যে করে হোক আল্লাহ স্টেশনকে রিক্যাপচার করবে। আচ্ছা, তার কারণ ওই একটা মাত্র পোর্শন যেখানে রেলওয়ে লাইনে আমরা ঢুকে বসে আছি। তা 22-23 তারিখ রাত্রিবেলা প্রথমে 12টার সময় ওরা আরম্ভ করলো একটা ব্রিগেড দিয়ে আমার ওই আলহার স্টেশনে আমার ডিফেন্সের ওপরে আক্রমণ করা। নারে তাকদীর, আল্লাহু আকবার। আর আমরা এখান থেকে চিৎকার, বল বজরং বলি কি জয়, হনুমান কি হুপ প্যারে। আমাদের কোরের যত আর্টিলারি গানস ছিল সমস্ত গানসগুলো ওই আধারের সামনে ফায়ার করলো, একেবারে ছত্রভঙ্গ। 65 মানে 1 বছরের মধ্যেই আমরা ওই 65-এর যুদ্ধে অংশগ্রহণ করলাম ইন এ বিগ ওয়ে। আর এই দিক থেকে আইয়ুব খান, তখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান, সে ওই ট্যাঙ্ক ডিভিশনের সম্বন্ধে আমাদের খুব একটা জ্ঞান ছিল না যে পাকিস্তানের অ্যাডিশনাল ট্যাঙ্ক ডিভিশন আমেরিকার ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত প্যাটার্ন ট্যাঙ্ক, আর তাকে সাপোর্ট করছিল আবার আমেরিকার এয়ারক্রাফট সেভার জেটস। খুব 4 ইঞ্চি তার হাইট, ভেরি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। ওনার পারমিশন নিয়ে আমাদের এই শিয়ালকোট সেক্টরে পুরো আমরা ট্যাঙ্ক ডিভিশন, আমাদের 1 আর্মার ডিভিশন ছিল তখন, ফেমাস ট্যাঙ্ক ডিভিশন, হাতি বলা হতো তাদের, আর তার সঙ্গে 1 কোর ইনফেন্ট্রি, 3টে ডিভিশন আমাদের ঢুকিয়ে দেওয়া হলো কি তোমরা গিয়ে শিয়ালকোটকে থ্রেট করো, পাকিস্তানের বড় শহর। পাকিস্তানের শিয়ালকোট ছিল তখন 2nd, 3rd লার্জেস্ট সিটি অফ পাকিস্তান। আর আরেকটা কলাম, যেটা আমাদের কলাম না কিন্তু অন্য ডিভিশনের কলাম ছিল, তাদের ঢোকানো হলো লাহোরে, তোমরা লাহোরকে থ্রেট করো। সেভার জেট আমাদের ট্রেনকে হিট করার জন্য এরকম ডাইভ মেরে রকেটিং করছে। একমাত্র বাঙালি অফিসার হিন্দু আমি দেখেছি পাকিস্তান আর্মির মধ্যে, যে পরে বাংলাদেশ আর্মিতে চলে এসেছে। তো নেক্সট ডে গেলাম, পারভেজ মুশাররফকে 2 বটল ড্রাম, আমার সঙ্গে জয়েন্ট ওয়ান ছিল, আর ও একটা ব্যাগ দিল, তার মধ্যে পুরো ড্রাই ফ্রুটস। তারপর কথায় কথায় ও বলছে, ক্যাপ্টেন করিম মন্ডল, আই হ্যাড এ বেঙ্গলি গার্লফ্রেন্ড। প্রথমবার, ফার্স্ট টাইম 71-এর যুদ্ধের পর, বাংলাদেশ ক্রিয়েশনের পর, পাকিস্তান থেকে একটা ডেলিগেশন লেড বাই দেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ, তার 30-35 জন একটা বিরাট একটা লোকজন নিয়ে, যার মধ্যে সবই ISI-এর ছিল, তাদের এনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করল। এই যে বর্তমান পরিস্থিতি চলছে এবং 7 সিস্টার নিয়ে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছে, এটা একটা স্বপ্ন। ভারত কি কোনো মিলিটারি অপারেশন করতে পারে বাংলাদেশের অন্দরে? সেখানে এয়ার মিসাইলস, ড্রোনস, এই সমস্ত দিয়ে বাংলাদেশের ওপরে যেই টার্গেটগুলো যারা প্রবলেম করছে সেখানে হিট করো। এক একটা বাড়ির মধ্যে ট্রুপস ঢুকিয়ে, ये फ्लैग किसने लगाया, बोला साहब हमको नहीं मालूम, वो AK-47 लेके आया, ये फ्लैग दिया, बोला इसको लगाओ। हम बोला ये हम भी आया है, ये AK-47 है, फ्लैग उतारो। নমস্কার, আমি সুচারু, শুনবো তোমায়তে আপনাদেরকে স্বাগত জানাই। আর শুনবো তোমায় যারা আমাদের অতিথি হয়ে আসেন, তাদের জীবনের নানা অজানা কাহিনী, তাদের জীবন সম্পর্কে নানা জীবনবোধ এবং
তাদের মুখ থেকে শোনা অনেক কিছু অজানা কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমাদের শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে, এই অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি, তিনি শৌর্য চক্র প্রাপ্ত গর্বিত বাঙালি, অত্যন্ত দুর্গম জায়গাতে অপারেশনে গেছেন, এমনকি মুখোমুখি হয়েছেন পারভেজ মুশারফের, আবার কখনো তার ট্রুপসকে সঙ্গে করে বুকে সাহস নিয়ে ঢুকে পড়েছেন পাকিস্তানের আলহারে। হ্যাঁ, এমনই এক গর্বিত বাঙালির কথা বলবো। যদিও কথায় আছে বাঙালি নাকি ভীতু, বাঙালি নাকি সাহস দেখাতে পারে না, এই সমস্ত প্রবাদকে যিনি মিথ্যে করে দিয়েছেন বারে বারে, তিনি এমনই একজন মানুষ। আমাদের সঙ্গে আজকে শুনবো তোমায়ের অতিথি, আমরা তাকে অবশ্যই স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় সেনা কর্তা, শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। শুনবো তোমার এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আমরা সত্যিই আপ্লুত। আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবার চেষ্টা করব। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে, আপনি কত সালে আর্মিতে যোগদান করলেন এবং বাবা মারা, বিশেষ করে বাঙালি পরিবার, ছেলেদেরকে সেনাবাহিনীতে যেতে অনেক ধরনের আপত্তি বা বাধা দেয়। আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু ঘটেছিল? না, সেরকম ঠিক আপত্তি হয়নি। তার কারণ বাবা মার খুব একটা আইডিয়া ছিল না যে সেনাবাহিনীর কী ধরনের কাজ করে বা কী ধরনের অফিসার আমি হতে যাচ্ছি বা জওয়ান হতে যাচ্ছি, এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। দেখো, আমি আর্মিতে জয়েন করার আগে আমি এনসিসিতে ছিলাম। আচ্ছা। আর সেটা একেবারে 1958 থেকে 58-এ আমি স্কুল ফাইনাল পাস করি, 1958-এ। আর 58 থেকে আমি 61 পর্যন্ত এনসিসিতে ছিলাম, সিনিয়র ডিভিশন এনসিসিতে। আর তোমাকে বলতে আপত্তি নেই, in 1962 I was the best NCC cadet in West Bengal. তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে শ্রীমতী পদ্মজা নাইডু। পদ্মজা নাইডুর থেকে আমি সিলভার মেডেল পেয়েছিলাম। আর তখন থেকেই একটা ইউনিফর্মের ওপরে একটা ঝোঁক ছিল আমার, যে আমি ইউনিফর্ম পরে অফিসার হতে চাই, আমাকে যেন লোকে দেখে স্যালুট করে। এইটাই শুধু একটা অ্যাম্বিশন ছিল। ওই যে ইউনিফর্মের একটা গ্ল্যামার আর তার সঙ্গে যে একটা সম্মান, অনার, সেটাই হয়তো আমাকে উদ্বুদ্ধ করেছিল সেনাবাহিনীতে জয়েন করতে। তা 1963 সালে আমি সিলেকশন বোর্ডে যাই, সেখান থেকে 5 দিন ইন্টারভিউয়ের পর সিলেক্ট হয়ে যাই। সেও এক বিরাট ইতিহাস। আমরা 33 জন গিয়েছিলাম, তার মধ্যে আমি একাই সিলেক্ট হয়েছিলাম। তারপর 1 বছর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনে ট্রেনিং করে 1964 সালের 9 ফেব্রুয়ারিতে আমি কমিশন হয়ে সেকেন্ড লেফটেন্যান্ট হলাম। রাজপুত রেজিমেন্ট, ইনফেন্ট্রি রেজিমেন্টে জয়েন করলাম। আমার তখন 19.5 বছর বয়স। 19.5 বছর বয়সে আমি সেকেন্ড লেফটেন্যান্ট। আর আমার ফার্স্ট পোস্টিং ছিল, আমার ব্যাটালিয়ন ছিল সিকিমের, হাই অল্টিটিউড। তখন তো এত কিছু ডেভেলপমেন্ট ছিল না। ছাঙ্গুতে ছিল আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, আর নাথুলা, চোলা, ইয়াকলা, সেগুলা, ওই 3টে হাই অল্টিটিউডে ব্যাটালিয়ন ডিপ্লয়েড ছিল। তিনটেই তো কনকনে ঠান্ডার জায়গা। ও এক্সট্রিম হাই অল্টিটিউড, 15,000 14,000 ফিট হাইট। ছাঙ্গু যেখানে আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ছিল, সে তারই হাইট 12,000 ফিট। এখন তো সেটা একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে ট্যুরিস্টদের। আমাদের সময় তো সে সমস্ত ছিল না। তা সেখানে আমাদের পোস্টগুলো তার অনেক উঁচুতে ছিল। কিন্তু সুচারু একটা অদ্ভুত ব্যাপার ছিল, তখন কিন্তু আমাদের অপোজিটে আমরা কিন্তু কোনো চাইনিজ ট্রুপ দেখিনি। শুধু দূর থেকে ব্লাস্টিংয়ের আওয়াজ শুনতে পেতাম, ধাম 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 করে ব্লাস্টিং হচ্ছে টিবেটিয়ান প্ল্যাটোর ভেতর থেকে। পরে বুঝতে পারলাম যে চাইনিজরা ওখানে প্রথমে রোড বানাচ্ছিল। চাইনিজদের একটা সিস্টেম, খুব ইন্টারেস্টিং সিস্টেম, যেটা আমরা উল্টো করি আজকাল, অবশ্য ঠিক হয়ে গেছে, যে আগে ওরা ইনফ্রাস্ট্রাকচার বানায়, তারপর সেখানে ট্রুপস মুভ করে। কিন্তু আমাদের পলিসি ছিল আগে ট্রুপস মুভ করে, ওই টেন্টের মধ্যে পড়ে আছি আমরা, জাস্ট একটা স্লিপিং ব্যাগের মধ্যে বসে আছি, পড়ে আছি ওই ঠান্ডার মধ্যে। তারপর এখন রাস্তাঘাট, বাংকার, তোমার ব্যারাক, এই সমস্ত তৈরি হচ্ছে।
কিন্তু চাইনিজরা আগে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে তারপর ট্রুপ সেখানে মুভমেন্ট করতো। এটা আমি 64-এর কথা বলছি। তারপর দেখো 67-এ ওখানে চাইনিজরা এসে গেল, তারপর নাথুলাতে একটা অ্যাকশন হলো। কিন্তু তার আগে 65-এ অগস্ট মাসে আমরা মুভ করে গেছি সিকিম থেকে, আমাদের 10 ইয়ার কমপ্লিট হয়ে গেছিলো। সাগর বলে মধ্যপ্রদেশে একটা জায়গা আছে, এখানে আপনার কাছে আসবো। এই তো আপনার আর্মি জীবন শুরু হলো, 19.5 বছর বয়সে আপনার পথ চলা শুরু হলো। জীবনের প্রথম যুদ্ধের অভিজ্ঞতা শুনবো। মানে এতদিন আপনি আর্মি ট্রেনিং একাডেমি, তারপর সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে যোগদান করলেন, এবার এই যে যুদ্ধের মানে জিগির তোলা বা আপনাদের কাছে যেটা বলা হয় কমান্ড এলো, কীভাবে সেই প্রস্তুতি নিলেন এবং প্রথম কোন যুদ্ধ, যে যুদ্ধে আপনি ভারতের সেনা হয়ে নেমে পড়লেন সেই মাঠে? আমাদের স্পেশালি যারা ইয়াং অফিসার আমরা যখন ছিলাম, সেখানে আমি ব্যাটালিয়ন থেকে আমাকে পাঠালো হলো কমান্ডো কোর্স করতে ইনফ্যান্ট্রি স্কুল মাউতে, ফার্স্ট কমান্ডো কোর্স। সেখানে আমেরিকা থেকে আমাদের কিছু অফিসার, প্রথম আমি বলি লেফটেন্যান্ট কর্নেল তীরথ সিং ওবেরায়, বীর চক্রা, প্যারা ব্যাটালিয়নের, মেজর মলয় লাহিরি, বাঙালি গুর্খা রেজিমেন্ট, ক্যাপ্টেন শের জং রাঠৌর, ডোগরা রেজিমেন্ট, ক্যাপ্টেন চোপড়া, ডোগরা রেজিমেন্ট, ক্যাপ্টেন মালিক, ডোগরা রেজিমেন্ট। এই কয়েকজন অফিসারকে পাঠানো হয়েছিল আমেরিকাতে। তখন সব থেকে পৃথিবীর এখনও সব থেকে টাফেস্ট ইনফ্যান্ট্রি কোর্স হচ্ছে রেঞ্জার্স কোর্স। সেই রেঞ্জার্স কোর্সে ধরো 30 জনকেও যদি নেয়, ম্যাক্সিমাম সাকসেসফুল হয় 10 থেকে 12 জন, বাকি ফেল হয়ে যায়, এত কঠিন। তো তারা সেখান থেকে ওই রেঞ্জার্সের ট্রেনিং করে আমাদের ইনফ্যান্ট্রি স্কুল মাউতে এসে প্রথম ইনফ্যান্ট্রি স্কুলে মাউে কমান্ডো কোর্স শুরু করা হলো, যে আমরাও এরকম কমান্ডো বানাবো রেঞ্জার্সদের মতো। তা কি সেখানে আই ওয়াজ লাকি বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড অল। তা সিও আমাকে পাঠালো, তুমি রেঞ্জার্স তুমি করে এসো কমান্ডো কোর্স। করলাম, খুব ভালো রেজাল্ট করলাম সেখানে। তা আমি তখন থেকেই একটা কমান্ডো, আর তখন আমাদের মনের মধ্যে একটা থাকে যে সেনাবাহিনী বা সামরিক বাহিনীতে জয়েন করে যদি যুদ্ধ করতে না পারি, অন গ্রাউন্ড যদি আমরা যুদ্ধ না দেখি, তাহলে আমাদের কিন্তু জীবনের আশা ফুলফিল হয় না। ইট ইজ উই আর ভেরি লাকি কি আমরা ওই 65 মানে 1 বছরের মধ্যেই আমরা ওই 65-এর যুদ্ধে অংশগ্রহণ করলাম ইন এ বিগ ওয়ে। যেটা পাকিস্তান চেয়েছিল যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে কাট করে দেবে, ছামঝরিয়া দিয়ে ট্যাঙ্ক ডিভিশন ঢুকিয়ে আখনুর ব্রিজ নিয়ে কাট করে দেবে, আর ওই দিক থেকে 3-4-10 হাজার মুজাহিদিন তাদের ওই আলখাল্লা ড্রেস, ওই ব্ল্যাক পাজামা, ব্ল্যাক কুর্তা, আর ওই ডিসগাইজকে তারা পাকিস্তান আর্মির না, কিন্তু তারা সব পাকিস্তান আর্মির ছিল। তারা ওখানে একটা ঢুকে পড়ে ভ্যালির মধ্যে, শ্রীনগর ভ্যালিতে একটা আফিবুল শুরু করে দেবে যে আমরা উই আর নট পার্ট অফ ইন্ডিয়া, উই আর পার্ট অফ পাকিস্তান। আর এই দিক থেকে আইয়ুব খান, তখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান, সে ওই ট্যাঙ্ক ডিভিশনাল সম্বন্ধে আমাদের খুব একটা জ্ঞান ছিল না, যে পাকিস্তানের অ্যাডিশনাল ট্যাঙ্ক ডিভিশন আমেরিকার ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত প্যাটার্ন ট্যাঙ্ক, আচ্ছা, আর তাকে সাপোর্ট করছিল আবার আমেরিকার এয়ারক্রাফট সেভার জেটস। আর আমাদের অত টেকনিক্যালি ডেভেলপড আর্মস ইকুইপমেন্ট ছিল না, আমাদের সে পুরনো সেঞ্চুরিয়ান, পুরনো শেরম্যান আফগান ট্যাঙ্ক দিয়ে, আর ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী। আর এই নিয়ে আমরা, পাকিস্তান ইনিশিয়েট করলো যুদ্ধটা। যখন এইভাবে জেএনকে থ্রেট হলো, তখন আমাদের যে ট্যাকটিশিয়ান, এখানে তুমি বাঙালির কথা বললে আমি না বলে পারছি না, লোকে জানে না, তখন চিফ অফ দি আর্মি স্টাফ কিন্তু বাঙালি, জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। আচ্ছা, লোকে জানে না, জেনারেল জয়ন্তনাথ চৌধুরী ওয়াজ চিফ অফ দি আর্মি স্টাফ ইন 1965 ইন ইন্দো-পাক ওয়ার। আর তার যে সেকেন্ড ছিল, যেটাকে আমরা ডিএমও বলি, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, সেও এক বাঙালি, এলপি সেন। এই নামগুলো লোকে জানে না, ভুলে গেছে ইতিহাস। এনিওয়ে, তখন এই যে থ্রাস্টটা, যেটা পাকিস্তান ট্যাঙ্ক আর ইনফ্যান্ট্রি জম্মু অ্যান্ড কাশ্মীরকে কাট করার চেষ্টা করছিল, ওটাকে রিলিভ করার জন্য লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রাইম মিনিস্টার, এই 5 ফুট 9 ইঞ্চি হাইট তার, 5 ফুট 9 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি তার হাইট, ভেরি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। ওনার পারমিশন নিয়ে
আমাদের এই শিয়ালকোট সেক্টরে পুরো আমরা ট্যাঙ্ক ডিভিশন, আমাদের 1 আর্মার ডিভিশন ছিল তখন, ফেমাস ট্যাঙ্ক ডিভিশন, হাতি বলা হতো তাদের, আর তার সঙ্গে 1 কোর ইনফেন্ট্রি, 3টে ডিভিশন আমাদের ঢুকিয়ে দেওয়া হলো কি তোমরা গিয়ে শিয়ালকোটকে থ্রেট করো, পাকিস্তানের বড় শহর। পাকিস্তানের শিয়ালকোট ছিল তখন 2nd 3rd লার্জেস্ট সিটি অফ পাকিস্তান। আর আরেকটা কলাম, যেটা আমাদের কলাম না কিন্তু অন্য ডিভিশনের কলাম ছিল, তাদের ঢোকানো হলো লাহোরে, তোমরা লাহোরকে থ্রেট করো, গিয়ে থ্রেট করো, সো দ্যাট পাকিস্তানের যে থ্রাস্টটা জম্মু অ্যান্ড কাশ্মীরের থেকে, সেই থ্রাস্টটা থেকে তারা ট্যাঙ্ক মুভ করে চলে আসে। এইটা হচ্ছে যুদ্ধ। আমরা ঢুকে গেলাম, আমার মনে আছে এখনও, যেই আমরা সাগরে পৌঁছেছিলাম এই সিকিম থেকে, হাই অল্টিটিউড থেকে, ইম্যাজিন আমরা হাই অল্টিটিউড থেকে একদম প্লেনে চলে এলাম, ট্রেনিং নেই, কিছু নেই। আমরা তখন একটা হাওয়া চলছে বোধহয় আগস্টের শেষ দিকে, যে যুদ্ধ লাগবে, পাকিস্তান চাইছে যুদ্ধ করে JNK-কে কাট করে নিতে। তা আমরা ব্যাটালিয়নে আমাদের তখন 12 জন 2nd লেফটেন্যান্ট ছিলাম আমরা। তা ওখানে সাগরে একটা পিকচার চলছিল, মুভি। আমরা তো সিকিমে মুভি টুভি দেখিনি, বলে অ্যাডজুটেন্টকে বললাম আমরা একটা মুভি দেখতে চাই। বলে ঠিক আছে যাও। আমার এখনও মনে আছে মুভি, ওই জিতেন্দ্র রাজশ্রী না কে ছিল, ওই পিয়াসি হর্নি এরমের গান টান ছিল খুব। আমরা দেখছি মুভি টুভি দেখছি, হঠাৎ মুভি বন্ধ হয়ে গেল, আর একটা স্লাইড এলো ঠাক করে সামনে, অল অফিসার্স অফ 20 রাজপুত রিপোর্ট টু ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ইমিডিয়েটলি। আচ্ছা, স্লাইড, মুভি হল বন্ধ। আচ্ছা, আমরা তাড়াতাড়ি ওখান থেকে ভেগে দৌড়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পৌঁছলাম সাগরের। সেখানে বলছে দি ট্রেন ইজ ওয়েটিং ফর ইউ, রেলওয়ে স্টেশনে যাও, ট্রেন হোয়াইট হট প্রায়োরিটি যেটাকে বলা হয়, কোনো জায়গায় ট্রেন দাঁড়াবে না, সোজা ট্রেন গিয়ে পৌঁছবে পাঠানকোট। তাড়াতাড়ি এসব পিঠু লাগিয়ে যত অস্ত্রশস্ত্র ছিল নিয়ে পুরো ব্যাটালিয়ন, আমাদের 800 জওয়ান, আমরা ট্রেন ওখান থেকে স্টার্ট করলাম। তুমি অবাক হয়ে যাবে, প্রত্যেকটা স্টেশনে যখন ট্রেন একটু স্লো হতো, হাজার হাজার লোক, কেউ খাবার নিয়ে এসছে, কেউ ফুল নিয়ে এসছে, কেউ বলছে জয় হিন্দ, কেউ বলছে বন্দে মাতরম, কেউ বলছে ভারত মাতা কি জয়। আমাদের সমস্ত ট্রেনে, ওই প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে লোকে এসে আমাদের খাবার দাবার দিয়ে, এত উৎসাহ, এত উদ্দীপনা, এত উদ্দীপনা ছিল সিভিলিয়ান পাবলিকের মধ্যে। যুদ্ধ তখন লেগে গেছে। তো এইগুলো ভুলবো না। যখন আমরা পাঠানকোটে পৌঁছলাম, ট্রেনটা আর্লি মর্নিং নেক্সট ডে, অলরেডি পাকিস্তানের সেভার জেট আমাদের ট্রেনকে হিট করার জন্য এরকম ডাইভ মেরে রকেটিং করছে। তার কারণ ওরা চাইছিল যে রিইনফোর্সমেন্টে, ইন্ডিয়ান আর্মি রিইনফোর্সমেন্ট যেন না আসে। তখন আমাদের আবার পাঠানকোট থেকে আমাদের ওই ন্যাট এয়ারক্রাফট, ছোট ফাইটার এয়ারক্রাফট, সেগুলো গিয়ে আমরা দেখছি আকাশের ওপরে সেই দুটো এয়ারক্রাফটের মধ্যে যুদ্ধ হচ্ছে, একদিকে পাকিস্তানের সেভার, আমাদের ন্যাট। ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর গোলাগুলি, চারদিকে আওয়াজ হইচই। তখন আমরা ফার্স্ট নাইটে ট্রেন থেকে আনলোড করে, আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি আনলোড। আর রাস্তায় আমাদের RCL গান, রিকয়েললেস গান আমাদের ছিল না পাহাড়ে। RCL গান হচ্ছে ট্যাঙ্ককে মারার জন্যে, ট্যাঙ্কটাকে 106 রিকয়েললেস গান, সেগুলো দিল। আবার অর্ডিন্যান্স থেকে কেউ এসে দিল। আমরা মাধবপুর ব্রিজ বলে একটা ব্রিজ আছে ওখানে, যদি তুমি জম্মুর থেকে দিকে যাও পাঠানকোট থেকে, ওই মাধবপুর ব্রিজের থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর শুরু হয়ে যায়। সেখানে রাত্রিবেলা আমরা হারবার করলাম। পরদিন সকালবেলা বললো যে তোমরা এবার অ্যাডভান্স করবে ভারতবর্ষের 1 আর্মার ডিভিশন আর 1 কোরের সঙ্গে। আর আমাদের 1 আর্মার ডিভিশন হচ্ছে স্ট্রাইক আর্মার ডিভিশন, হাতি যাদের বলা হয়। জেনারেল স্প্যারো, আই স্টিল রিমেম্বার, রাজেন্দ্র সিং স্প্যারো তার নাম ছিল, উনি ছিলেন আর্মার ডিভিশনের GOC। আর আমাদের কোর কমান্ডার ছিল জেনারেল PO ডান, অ্যাংলো ইন্ডিয়ান। আমাদের বলছে রেডি सन, वो दिन आ गया है जो ये दुश्मन के साथ आपको लड़ाई करना है। তাড়াতাড়ি একটা ওখানে সৈনিক সম্মেলন। আমাদের CO ওয়াজ এ ভেরি সিনিয়র CO, 2nd ওয়ার্ল্ড ওয়ারের এক্সপিরিয়েন্স, কর্নেল SS কামার। আমার এখনও মনে আছে, উনি ওই সৈনিক সম্মেলন, যুদ্ধ যাওয়ার আগে না, ওই সৈনিকদের ক্লোজ করে একটা উদ্বুদ্ধ হওয়ার জন্য একটা স্পিচ সিওরা দেয়। এখন আমার মনে আছে উনি বলছেন, বাহাদুর জওয়ানো রাজপুতো,
हमने पाकिस्तानी सेना को लड़ाई में देखा हुआ है, वो लोग क्वार्टर गार्ड के लिए फिट है, ड्रिल करने के लिए फिट है, लेकिन लड़ाई के मैदान में गांडू है। मारेंगे हम उन लोगों को, तैयार है तुम लोग? हासा मारेंगे, जय राजपूत। চারওয়া মহারাজ কি বলে দুটো জায়গা ছিল ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে, আমরা সেখান থেকে ক্রস করে পাকিস্তানের মধ্যে ঢুকে গেলাম বড় ট্যাঙ্ক ডিভিশন আর্মার্ড আর 1 কোর নিয়ে। আর আমরা অ্যাডভান্স করতে আরম্ভ করলাম টুয়ার্ড শিয়ালকোট। ঠিক আছে, এই শিয়ালকোটের যখন 5-6 কিলোমিটার যাওয়ার পর ফিলোরা বলে একটা গ্রাম ছিল, সেই ফিলোরা গ্রামে আমাদের অ্যাডভান্স লিড করছিল ট্যাঙ্ক। সেখানে 17 পুনা হর্স, সেই 17 পুনা হর্স ভেরি ফেমাস ট্যাঙ্ক রেজিমেন্ট, তার সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল তারাপুরে, একদম নিজে ফ্রন্ট থেকে লিড করছিল। পাকিস্তানের কিছু ট্যাঙ্ক ছিল ওইদিকে, তারা ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্ক ফায়ার হচ্ছিল, সেখানে কর্নেল তারাপুরার ট্যাঙ্ক হিট করে কর্নেল তারাপুরা একবার উন্ডেড হলো, কিন্তু সে সেখান থেকে ইভ্যাকুয়েট হয়নি। সে বলছে না আমি লিড করব। সেখানে আবার সেকেন্ড টাইম কর্নেল তারাপুরার ট্যাঙ্কে হিট করে কর্নেল তারাপুরা ডাইড। ওই ফিলোরা পর্যন্ত যখন আমরা গেছি তখন আমাদের ট্যাঙ্ক একটু হল্ট করে গেছে, গিয়ে বলল যে শিয়ালকোট, পাসরু, নারওয়ার, লাহোর, এই যে রেলওয়ে লাইন যেখান থেকে ওরা ট্রুপসকে মুভমেন্ট করে রিইনফোর্স করছে এইদিকে, সেই রেলওয়ে লাইনের ওপরে একটা খুব ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন আছে। সেই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে আলহার। একদম আমি এই প্রশ্নেই আপনার সঙ্গে আসব। এই আলহার স্টেশনে শোনা যায় যে আপনি, এবং আপনার একটি ছবিও আমরা দেখেছি, যে আপনি আপনার ফোর্সকে নিয়ে বা আপনার ট্রুপসকে নিয়ে আলহার স্টেশনে চেজিং করতে করতে ঢুকে পড়েন, এবং ঠিক সেই সময় আপনার একজনের সঙ্গে দেখা হয়েছিল। আমি গোটা বিষয়টা আপনার কাছ থেকে এবার জানতে চাই। আচ্ছা, এবারে বলি আলহার স্টেশন ইন্টারেস্টিং স্টেশন। সেখানে আমাদের টাস্ক হলো কি, তোমরা যে করে হোক ট্রুপস ওখানে যাওয়ার আগে আলহার স্টেশনটাকে ক্যাপচার করো, ক্যাপচার করে ওখানে কাট অফ করে দাও যেন পাকিস্তানের ট্রুপ শিয়ালকোট দিক থেকে না আসতে পারে, লাহোরের দিক থেকে না আসতে পারে। সেখানে সিও আমাকে ডাকলো, কমান্ডোরে রেডি হয়ে যাও। তো আমার একটা কমান্ডো প্লেটুন ছিল, 23 জনের একটা কমান্ডো প্লেটুন, যারা সিলেক্ট করে আমি রেখেছিলাম এদের টাফেস্ট, ফিজিক্যালি টাফ, মেন্টালি রোবাস্ট। সে গুলি গালা যদি পড়ে, তার প্রাণ মানে মাইন্ডসেট হচ্ছে ইউ আর বর্ন টু কিল, নট টু গেট কিল্ড। তোমার কাজ হচ্ছে শত্রুকে মারা, শত্রুর হাতে মরা না। মাইন্ডসেটটা এরকম। এই ছেলেগুলোকে নিয়ে আমি সাইট থেকে বেরিয়ে গিয়ে রাতের অন্ধকারে প্রায় 12 থেকে 13 কিলোমিটার মুভ করে মর্নিং হওয়ার আগেই আলহার স্টেশনকে গিয়ে অকুপাই করে নিলাম। পাকিস্তানি ট্রুপস ছিল একটা ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটালিয়ন, তারা ভেগে গেছে ওখান থেকে, তারা ভেবেছে বিরাট ফোর্স এসে গেছে ইন্ডিয়ার। ওখানে বসে ইনফর্ম দিলাম, স্যার ক্যাপচার্ড আলহার স্টেশন, ইউ ক্যান মুভ দি ট্যাঙ্ক, ইউ ক্যান মুভ দি ইনফেন্ট্রি এলিমেন্ট নাও। তুমি বিশ্বাস করবে না, ওই আলহার স্টেশনে এটা 16-17 তারিখে হয়েছে, আর 22 তারিখে 23 তারিখে সিজ ফায়ার। তখন লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে এগ্রিমেন্ট হলো মস্কোতে গিয়ে, তাশকেন্তে গিয়ে, যে সিজ ফায়ার হোক। ওই আমেরিকান ইন্টারফিয়ারেন্স, রাশিয়ান ইন্টারফিয়ারেন্স। আমরা কিন্তু তখন পাকিস্তানের 20 কিলোমিটার ভেতরে। সিমিলারলি লাহোরের কলামও আমাদের পৌঁছে গিয়েছিল লাহোর এয়ারপোর্টে। এই আলহারটা কি প্রায় মানে পাকিস্তানে ঢুকে আরও 20 কিলোমিটার? না, বর্ডার থেকে 20 কিলোমিটার ইনসাইড পাকিস্তান। এবারে এটা এই ঘটনাটা বলা উচিত, তার কারণ দেখো 22-23 তারিখ যখন সিজ ফায়ার হওয়ার কথা, পাকিস্তান একটা বিরাট, পাকিস্তানের আর্মি একটা এরকম মুভ করলো যে তারা যে করে হোক আলহার স্টেশনকে রিক্যাপচার করবে। আচ্ছা, তার কারণ ওই একটা মাত্র পোর্শন যেখানে রেলওয়ে লাইনে আমরা ঢুকে বসে আছি, ওরা যদি ওটাকে রিক্যাপচার করে নেয় তাহলে ওই রেলওয়েটাকে আবার ওরা চালু করতে পারবে। তা 22-23 তারিখ রাত্রিবেলা প্রথমে 12টার সময় ওরা আরম্ভ করলো একটা ব্রিগেড দিয়ে আমার ওই আলহার স্টেশনে আমার ডিফেন্সের ওপরে আক্রমণ করার। নারে তাকদীর, আল্লাহু আকবার। আচ্ছা, আর আমরা এখান থেকে চিৎকার, বল বজরং বলি কি জয়, হনুমান কি হুব প্যারে,
মেশিন গান, আমি অলরেডি দুটো মেশিন গান লাগিয়ে রেখেছিলাম দু সাইডে। আর আর্টিলারি, ওদেরও আর্টিলারি প্লেড এ ভেরি বিগ রোল, আমাদের আর্টিলারি অলসো প্লেড ভেরি বিগ রোল। আমাদের, তুমি অবাক হয়ে যাবে, এটা ভারতবর্ষে যত যুদ্ধ হয়েছে এটা একটা ইতিহাস যে আলহার স্টেশনের সামনে আমি যখন মেসেজ দিচ্ছি যে আমি ব্রিগেড, পাকিস্তানের ব্রিগেড আমার উপরে আক্রমণ করছে, আমার থেকে এটা ক্যাপচার করে, আমি তো কোম্পানি নিয়ে বসে আছি খালি, আমার তো 100 জন জওয়ান, আর ওদের সেখানে ব্রিগেড, সেখানে 3000 সৈন্য দিয়ে ওরা আক্রমণ করছে, আর্টিলারি ফায়ার চাই আমি। আমাদের এন্টায়ার কোর আর্টিলারি, মানে আমাদের কোরের যত আর্টিলারি গানস ছিল সমস্ত গানসগুলো ওই আলহারের সামনে ফায়ার করলো, একেবারে ছত্রভঙ্গ। ওদের কাউন্টার অ্যাটাক ফিজল আউট। সকালবেলা কি দেখলাম জানো, অবাক হয়ে যাবে, হান্ড্রেডস অফ পাকিস্তানি সোলজার্স ডেড বডি লাইং দেয়ার, মাটিতে পড়ে আছে, মাটিতে একদম আমাদের থেকে 10 মিটার আগে। রেলওয়ে লাইনের, একটা রেলওয়ে লাইনের আমাদের সঙ্গে, একটা রেলওয়ে লাইন ওদের সঙ্গে, বা রেলওয়ে লাইন পর্যন্ত ওরা এসে গিয়েছিল। হান্ড্রেডস অফ পাকিস্তানি ডেড সোলজার লাইং দেয়ার। মৌলবি এলো, পাকিস্তান আর্মির মৌলবি, আচ্ছা, सीज फायर हो गए, ऐसे बोले जनाब आपसे हुकूमत, आपसे इजाज़त लेते हैं, ये डेड बॉडीज़ हम यहाँ से हटा सकते हैं। हमने बोला ज़रूर, हम नहीं गोली चलाएंगे, अभी तो सीज फायर है। तो পুরো ডেড বডিজ হাঁটিয়ে নিয়ে গেল। ফ্রন্টিয়ার ফোর্সের একটা ব্যাটালিয়ন ছিল পাকিস্তানের, সেই ফ্রন্টিয়ার ফোর্সের ব্যাটালিয়নে তুমি অবাক হয়ে যাবে, সেখানে বাঙালি ট্রুপস ছিল। কী করে বাঙালি ট্রুপস? তখন তো আর বাংলাদেশ ছিল না, তখন ছিল ইস্ট পাকিস্তান, আর ইস্ট পাকিস্তানের ট্রুপস পাকিস্তান আর্মিতে রিক্রুট হতো। ইস্ট পাকিস্তানি সোলজার্স, ইস্ট পাকিস্তানি অফিসার্স, যেরকম জিয়াউর রহমান পাকিস্তান আর্মির মেজর ছিল, মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, একমাত্র বাঙালি অফিসার হিন্দু আমি দেখেছি পাকিস্তান আর্মির মধ্যে যে পরে বাংলাদেশ আর্মিতে চলে এসেছিল। তা এই যে একটা বাঙালিদের যে মিক্স আপ থাকে না, সেরকম ওই ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটালিয়নে কিছু বাঙালি ট্রুপস ছিল। এবারে যেটা ইন্টারেস্টিং ঘটনা বলতে চাই, এটা দেখো, এটার এভিডেন্স যার কথা বলবো সে তার নিজের বায়োগ্রাফিতে লিখেছে। সেকেন্ড লেফটেন্যান্ট পারভেজ মুশাররফ, সে তখন আমাদের এগেনস্টে আর্টিলারি রেজিমেন্টের ফরওয়ার্ড অবজারভেশন অফিসার ছিল। লোকে জানে না, লোকে সবাই বলে ও কমান্ডো পরে গেছে, আগে আর্টিলারিতে ছিল। আর সেই আর্টিলারির অফিসার হয়ে সে আমাদের ওপরে প্রচুর গোলাগুলি বর্ষণ করেছে। আর পরে এলো, এসে বলছে আই এম লেফটেন্যান্ট পারভেজ। আর আমার সিও তখন আমাকে ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স অফিসার করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। बोलছে तो बंगाली ट्रूप्स है, तू बंगाली में पता करो उस तरफ कौन है, कौन उसका कमांडर है, क्या क्या आर्म्स एमुनिशन उनके पास है, और कहाँ इनके ट्रूप्स है, तो बंगाली में बातचीत किया करो। तो সেখানে আমার নাম হয়ে গেল ক্যাপ্টেন করিম মণ্ডল। আচ্ছা, বাঙালি মুসলমান। এবারে একদিন আমরা ওখানে সিজ ফায়ারের পর তো বন্ধু হয়ে যায়, তখন গুলি গেলা না। হঠাৎ ওই আমাদের বার্বড ওয়্যার, রেলওয়ে লাইনে লাগানো বার্বড ওয়্যারের ওপারে একটা অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট, তার সঙ্গে একজন দুজন আরও ছিল, এসে বলছি উই ওয়ান্ট টু মিট ক্যাপ্টেন করিম মণ্ডল। ও তখন খবর পাস হয়ে গেছে কি বাঙালি অফিসার হ্যাঁ ইস সাইড মে বি রাজপুত রেজিমেন্ট মে। তাই বললাম ঠিক আছে। তা গেলাম, সেখান করলাম তারের ভেতর দিয়ে হাত দিয়ে। তখন বলছে আই এম পারভেজ, আই এম করিম, হাউ আর ইউ অ্যান্ড অল। বলছে ক্যাপ্টেন করিম, can I request for something? I said, sure, why not? He said, can we have 2 bottles of Hercules rum? আমাদের আর্মিতে রামটাম খাওয়া বারণ, তা হারকিউলিস রাম ক্যান ইউ গিভ আস? তাহলে ওকে ইউ কাম টুমোরো। सीओ बोललाम सर वो हरक्यूलिस राम मांग रहा है। बोला दे दो कोई बात नहीं। कौन है? बोला वो लेफ्टिनेंट परवेज करके कोई आया हुआ था। तो नेक्स्ट डे গেলাম, ও পারভেজ মুশাররফকে 2 বটল রাম, আমার সঙ্গে জোয়ান টোয়ান ছিল, আর ও একটা ব্যাগ দিল, তার মধ্যে পুরো ড্রাই ফ্রুটস, ওই কাজু কিশমিশ পিস্তা বাদাম এই সমস্ত ড্রাই ফ্রুট। তারপর কথায় কথায় ও বলছে
Captain Karim Mondol, I had a Bengali girlfriend. আচ্ছা, I had a Bengali girlfriend. कैसा है? Well, no, see, her father was working in Karachi in the Pakistani High Commission, and my father was also there, so I had a crush for this girl. Okay, I said, where is she? Is she still there? He said, yeah, she is there, but her father got posted back to East Pakistan. So they went back. But I wanted to join this artillery regiment because this artillery regiment was posted in Karachi. করাচি। My aim was to be in Karachi and to get married to my crush. I said, can I know her name? Khalida. I said, say again. Said, her name is Khalida. I said, where is she? She is in Bangladesh. She is in East Pakistan. Bangladesh তো তখন নেই, বাংলাদেশ কেউ জানেই না। Well, are you in contact with her? বলছে, yeah, sometime we talk and all, and that's all. But then she got married recently to one major of ours, Major Ziaur Rahman. He is a Bengali major from East Pakistan. And my parents are now willing to get me married to somebody else. তুমি বিশ্বাস করবে না, এই ঘটনাটা তখন তো আমরা কোনো গা লাগাইনি, কে সেকেন্ড লেফটেন্যান্ট পারভেজ, আমরা কে জানে কে না জানে। পারভেজ মুশাররফ একটা বই লিখেছে, ওর বায়োগ্রাফি, ইন দি লাইন অফ ফায়ার। ওই বায়োগ্রাফির মধ্যেও লিখেছে পুরো স্টোরি, যে আই হ্যাড এ বেঙ্গলি গার্লফ্রেন্ড, নামটা দেয়নি ওর মধ্যে, বইয়ের মধ্যে। I had a crush on her, I wanted to get married to her, so that's why they are in Karachi, I wanted to be posted in Karachi. আমাদের সব ইয়াং অফিসারের মধ্যে এটা থাকে। তা এইটা হচ্ছে আমার মিটিং উইথ সেকেন্ড লেফটেন্যান্ট পারভেজ মোশাররফ। পরবর্তীকালে যখন জানতে পারলাম দ্যাট হি ইজ দি সেম গাই হু বিকেম প্রেসিডেন্ট অফ পাকিস্তান অ্যান্ড চিফ অফ দি আর্মি স্টাফ, অ্যান্ড কু করে এসে কে হাঁটিয়ে দিয়ে, নওয়াজ শরীফকে হাঁটিয়ে দিয়ে সে পাকিস্তান সরকারকে মানে কমান্ড নিয়ে নিল। তুমি অবাক হয়ে যাবে, আমি এখানে একটা জিনিস লিঙ্ক করতে চাই। 2001-2002 সালে, তখন বাংলাদেশ তো হয়ে গেছে 71-এ, বিএনপি ক্ষমতায় এলো সেকেন্ড টাইম আওয়ামী লীগকে হারিয়ে। তার আগে জেনারেল জিয়াউর রহমানকে অলরেডি হত্যা করা হয়ে গেছিল, যেরকম ও মুজিবকে হত্যা করেছিল ওর পার্টি, একেও হত্যা করা হলো। তখন খালিদা জিয়া 2001-2002 সালে প্রথমবার, ফার্স্ট টাইম 71-এর যুদ্ধের পর, বাংলাদেশ ক্রিয়েশনের পর, পাকিস্তান থেকে একটা ডেলিগেশন লেড বাই দেন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ, তার 30-35 জন একটা বিরাট একটা লোকজন নিয়ে, যার মধ্যে সবই ISI এর ছিল, তাদের এনে খালিদা জিয়ার সঙ্গে দেখা করলো। খালিদা ওয়েলকাম দেম উইথ ওপেন হ্যান্ড অ্যান্ড ওপেন মাইন্ড। পারভেজ, হাউ আর ইউ? ও দেখলো যে ও দুজনেই সেই তখনকার দিনের পুরনো ইতিহাস। তারপর থেকে, সেদিন থেকে বাংলাদেশে ISI ঢুকে গেল 2002-2003 সালে, লেড বাই পারভেজ মুশাররফ অ্যান্ড হিজ ISI টিম। তো এইটা হচ্ছে ইতিহাস, যেগুলো লোকে জানে না এখনো পর্যন্ত। পারভেজ মুশাররফ ইজ নো মোর, হি ডাইড। তাকেও পাকিস্তান থেকে, যেটা পাকিস্তানের এটা একটা ট্র্যাডিশন, যে একজন আরেকজনকে মেরে সে ক্ষমতা দখল করতে চায়, সে বাবা ছেলেকে, ছেলে বাবাকে, বা ভাই ভাইকে। তো পারভেজ মুশাররফ ওয়াজ অলসো তার এগেনস্টে চার্জ, সমস্ত চার্জ লাগিয়ে তো ফাঁসি দিয়ে দিত। তাহলে সে চলে গেল, পালিয়ে গেল দুবাই টুবাই, ইউকেতে পালিয়ে গিয়ে, দেন হি বিকেম ভেরি সিক, তখন এরা নিতে পারে না ওটা পরবর্তীকালে, অ্যান্ড হি ডাইড। অ্যান্ড খালিদা ইজ ইন অলমোস্ট ইন ডেথ বেড, ইউ ক্যান সে। তা এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো তুমি কোথাও লেখা পাবে না। তুমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা তুমি জিজ্ঞেস করলে, আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। বাট দিজ আর ভেরি ইন্টারেস্টিং লিঙ্ক, যে বাংলাদেশের সঙ্গে আবার কিভাবে পাকিস্তান লিঙ্ক করলো। যদিও পাকিস্তান টিল দ্যাট টাইম দে ইউজ টু হেট বাংলাদেশ, তারা কিন্তু বাংলাদেশকে রিকগনাইজ করেনি অ্যাজ এ কান্ট্রি, and there is a hatred towards the Bengali as such.
সে বেঙ্গলি মুসলিম হোক বাঙালি হোক, যে পাকিস্তানের যে ওয়েস্ট পাকিস্তানের যে পাঞ্জাবি কমিউনিটি, মেইনলি যে পাঞ্জাবি ট্রুপস, তারা কিন্তু দে হ্যাভ এ হেট্রেড টুয়ার্ডস বেঙ্গলি মুসলিমস ফ্রম নাও বাংলাদেশ। আমরা এবার একটু আলোচনার আরও গভীরে যাব। কর্নেল, আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে এই যে বর্তমান পরিস্থিতি চলছে এবং সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছে, এবং আপনাকে এই কারণেই জিজ্ঞেস করছি কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ আপনার চোখের সামনে ঘটা, ফলে সেই সময়কার কথা যেমন আপনি খুব ভালো বলতে পারবেন, একই সঙ্গে এই বাংলাদেশ যে সেভেন সিস্টার্স এবং তার ফাইল আমরা কিছুদিন আগে দেখলাম যে ডক্টর ইউনূস, তিনি আর্মির একজন গুরুত্বপূর্ণ পাকিস্তানের কর্তা, তার হাতে তুলে দিচ্ছেন এবং সেখানে সেভেন সিস্টার্সের ম্যাপ। আসলে বাংলাদেশের পরিকল্পনা কি, এবং সত্যি কি সেভেন সিস্টার্স এই মানে ভারতবর্ষের এই গুরুত্বপূর্ণ জোনটার দিকে এই নজর যে বাংলাদেশে, সেটা কি দখল করে নেওয়া সম্ভব নাকি? 1950-55 সাল থেকে যখন ইস্ট পাকিস্তান ছিল, তখন পাকিস্তান সেনাবাহিনীর যারা অফিসার, তারা কিন্তু চিটাগং হিল ট্র্যাক্টস এরিয়া, রাঙামাটি এরিয়া, যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম যাকে বলা হয়, বাকি তো প্লেন সব, সেখানে নানা ধরনের ক্যাম্প করে রেখেছিল। সেই ক্যাম্পগুলোর মধ্যে নাগা ইনসার্জেন্ট, মিজো ইনসার্জেন্ট, মণিপুরের ইনসার্জেন্ট, এই ইনসার্জেন্টদের ট্রেনিং দিত পাকিস্তান আর্মি। ট্রেনিং দিয়ে এদের আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ দিয়ে বলতো এবারে তোমরা তোমাদের স্টেটে চলে যাও। সেখানে এই যে স্টেটগুলো যেরকম নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই সমস্ত স্টেটের মধ্যে গিয়ে তোমরা একটা হালচাল পায়দা করো, বলো ইন্ডিপেন্ডেন্ট সোভারিন স্টেট অফ নাগাল্যান্ড, ইন্ডিপেন্ডেন্ট সোভারিন স্টেট অফ মিজোরাম, ইন্ডিপেন্ডেন্ট সোভারিন স্টেট অফ মণিপুর। তোমরা এই করে একটা পলিটিক্যালি ডিস্টেবল করে রেখে দাও ইন্ডিয়াকে। এটা কিন্তু পাকিস্তান আর্মি করত। তারপর যখন বাংলাদেশ ক্রিয়েট হলো, বাংলাদেশ ক্রিয়েট হওয়ার পর এই পুরো ক্যাম্প ফ্যাম্পগুলোকে ওখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে সব লাথি মেরে তাদের ভাগিয়ে দিল বাংলাদেশের দেন প্রেজেন্ট গভর্নমেন্ট, খালেদা, আমাদের হাসিনার নিচে। এখন যেটা এরা বলছে, আমার মনে হয় এরা কিছু জানে না, এটা একটা প্রেশার ট্যাকটিক্স ওদের। বুঝেই বলি, দেখো সেভেন সিস্টার্স কি কি? আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল, এই যে 7টা স্টেট আমাদের, এদের সেভেন সিস্টার্স বলা হয়। এবার এরা বলছে সেভেন সিস্টার দখল করে নেবে। এবারে বোঝাই আমি, আচ্ছা সেভেন সিস্টার ধরো আসামে ঢুকবে, ওরা আসাম তো প্লেন কান্ট্রি, লেটস আসামে ঢুকবে। আসামের প্রথম কথা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আর আসামিদের আমি আগের থেকে বলি, তারা এত বিদ্বেষী ছিল ইভেন বাঙালিদের বিরুদ্ধে, বাঙালিদের পিটিয়ে সেখানে রায়ট করে সেখান থেকে বার করে দিয়েছিল বহুবার। এখন দেখো যে আসামের সরকার ওখান থেকে অলরেডি বলে দিয়েছে সব মাদ্রাসা বন্ধ, বিফ কাটা বন্ধ, সব মুসলমানদের ভাগিয়ে দেবো। এই মোল্লাদের অ্যালাউ করবে? ওই আসামের জনসাধারণ ওদের ভাগিয়ে দেবে যদি আসামে ঢুকতে চায়। সেম ইজ ইন ত্রিপুরা ডবল ইঞ্জিন সরকার। ত্রিপুরার মধ্যে বাঙালির মধ্যে একটা সেই বৈষ্ণবী যে ভাবনা, মণিপুরেও বৈষ্ণবীর ভাবনা, তারা কোনোদিন মুসলিমকে অ্যাকসেপ্ট করবে না। তারা ওই পাবলিকই ওদের পিটিয়ে ভাগিয়ে দেবে। ওরা কী ভাবছে, ওরা গিয়ে ওখানে ক্যাপচার করবে। মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, দে আর অল ট্রাইবাল অ্যান্ড 99% Christians. 99% Christians. They hate Muslims. আমি মিজোরাম, নাগাল্যান্ডে একটা আমি মসজিদ দেখিনি, আমার বহু বছর সার্ভিস সেখানে। সেম উইথ অরুণাচল, তারা সব মাদ্রাসা ব্যান করে দিয়েছে ওখান থেকে, মাদ্রাসা সব হটিয়ে দিয়েছে ওখান থেকে। তা এরা যদি চায় যে আমরা এই জায়গাগুলো দখল করব, এই জায়গাগুলো এত ইম্পর্টেন্ট আমাদের ইস্টের, নর্থ ইস্টের,
যে আমরা কি চুপ করে বসে থাকবো? প্রথম কথা তো আমাদের সেখানে আর্মির ডিপ্লয় করার দরকারই নেই। আমরা সেখানে পাবলিককে যদি একটু বলে দাও, পাবলিক এদের মেরে তাড়িয়ে দেবে, তার ঢোকার কোনো প্রবলেমই নেই। আরেকটা জিনিস আমি না বলে পারছি না, এই যে শিলিগুড়ি করিডোর, আমি চিকেন নেক বলি না এটাকে, আমি শিলিগুড়ি করিডোর বলি। শিলিগুড়ি করিডোর এরকম একটা জায়গা, নো ডাউট ইট ইজ স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এত ন্যারো জায়গা, ওই ল্যান্ডের মাসটাকে, পুরো নর্থ ইস্টের যে ল্যান্ড ম্যাস, সেটাকে লিঙ্ক করছে এই ন্যারো জায়গাটা। ওইটাকে যদি কাট করে দেওয়া হয়, যেটা আমাদের প্রবলেম হচ্ছে, মানে ভাবছি আমরা, ওটাকে যদি কাট করে দেয়, আর যদি চাইনিজরা ওই ডোকালা থেকে চলে আসে, যদি লিঙ্ক করে যায়, তাহলে ইট ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ টু বাংলাদেশ অ্যান্ড টু চায়না। কিন্তু সেটা আমরা করতে দেব না। আমরা অলরেডি, তুমি তো জানো, রিসেন্টলি আমরা অলরেডি, যেখানে আমাদের ট্রুপস ছিল না, আমরা আসামে এই চিকেন নেককে ফরওয়ার্ড করে একটা গ্যারিসন দিয়ে দিলাম, আমরা বিহারে যেই একটা গ্যারিসন দিয়ে দিলাম, আমরা পশ্চিমবাংলা একটা গ্যারিসন দিয়ে দিলাম, আর লেটেস্ট হচ্ছে মিজো হিলসে পারোয়া এরিয়াতে আমরা একটা গ্যারিসন দিয়ে দিলাম। তাকে মিজো হিলসের ওই রাস্তাটা ছিল ট্র্যাডিশনাল রুট, যেখান থেকে এই ইনসার্জেন্টরা ওই চিটাগাং হিল ট্র্যাক্স থেকে কর্ণফুলী নদী পার করে মিজো হিলসের পারোয়া, ডিমাগিরি, পারোয়ার সবুলতারাং হয়ে তারা মায়ানমারের মধ্যে ঢুকে গিয়ে এই দিক থেকে ভারতবর্ষের মধ্যে ঢুকে যেত। সেটা আমরা ব্লক করে দিয়েছি। এটা একটা স্বপ্ন, এরা একটা প্রেশার ট্যাকটিক্স রাখার জন্যে ওই ধরনের একটা ব্যাপার, একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে যে আমরা সেভেন সিস্টার নিয়ে নেব। জাস্ট নট পসিবল। ইট ইজ এ ড্রিম ফর দেম, আর আমরা চুপ করে বসে থাকবো ওদের নিতে দেবো বাংলাদেশকে সেভেন সিস্টার্স? কি ভাবছে ওরা? ইট ইজ এ টোটাল উদ্ভট একটা কল্পনা। এই বলে আমি শেষ করতে চাই, এখানে কোনো প্রশ্নই নেই সেভেন সিস্টারের ওপরে কোনো থ্রেটের। তাহলে পাকিস্তান নিয়ে কী বলবেন? প্রত্যেক মুহূর্তে তাদের পরিকল্পনা, ভারতকে তাদের টার্গেট নিশানায় রাখা, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়া, দেশের অন্দরে লঞ্চ প্যাড তৈরি করা। আপনি অতীতে অনেকবার সে কথা দেখেছেন, বলেওছেন প্রতিক্রিয়ায়। বর্তমানে পাকিস্তান আবার একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এবং কেন বলে মনে হয়? এবং সেটাও দেখা যাচ্ছে বাংলাদেশকেও, আমি আজকে একটি স্টেটমেন্টের মধ্যে দেখলাম যে পাকিস্তানের মুসলিম লীগের এক নেতা বলেছেন যে বাংলাদেশের পাশে পাকিস্তান রয়েছে। আপনি কি মনে করেন এই বাংলাদেশে, মানে একদিকে পাকিস্তানের সঙ্গে লড়াই, একদিকে চিরকাল আমরা বাংলাদেশকে বন্ধুভাবাপন্ন ভেবে এসেছি, কিন্তু এখন বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারত কি কোনো মিলিটারি অপারেশন করতে পারে বাংলাদেশের অন্দরে? অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন করলে। দেখো, প্রথমে আমি একটা কথা বলি তোমাকে, বাংলাদেশে যা হচ্ছে, এটা অনেকবার আমরা ডিসকাশনও করেছি, এটা টোটালি বাংলাদেশকে কন্ট্রোল করছে পাকিস্তানের আরএসআই আর ইন্টারন্যাশনাল ডিপ স্টেটস, যেটার মধ্যে আমি না বলে পারছি না, আমেরিকা ইজ ইনভলভড, আর টার্কি ইজ ইনভলভড, আরও দু একটা ইসলামিক কান্ট্রির মধ্যে ইনভলভ। দেখো, এখন ডিপ স্টেট বা পাকিস্তানের কি অবজেক্টিভ? পাকিস্তান অনেক চেষ্টা করেও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিছু করতে পারলো না। পাঞ্জাবেও চেষ্টা করেছিল, খালিস্তানের মুভমেন্ট, তাও করতে পারলো না। তা পাকিস্তান এখানে চাইছে যে বাংলাদেশকে ফ্রন্ট করে ভারতবর্ষের ইস্ট সাইডে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেব, যেটা ভারতবর্ষকে লিওর্ড করবে ইনটু এ মিলিটারি অ্যাকশন অন গ্রাউন্ড। মানে উত্তেজিত করছে, প্রভোগ করছে যে এই হিন্দুদের মারা হচ্ছে, এই লিডারকে মারা হলো, দোষ ভারতবর্ষের উপরে দাও, তারপর যত কিছু ওখানে প্রবলেম হচ্ছে ইলেকশন নিয়ে, অমুক নিয়ে, ভারতের উপরে দোষ দাও। এটা পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক শিফট। তারা বাংলাদেশকে ফ্রন্ট করে, মেইন প্লেয়ার হচ্ছে পাকিস্তান, মেইন প্লেয়ার হচ্ছে আমেরিকান ডিপ স্টেট। সেখানে যদি আমরা, দেখো একটা জিনিস তোমাকে আমি বলি,
আমি যদি স্ট্র্যাটেজিক থিঙ্কার হিসাবে আমি যদি চিন্তা করি, ইমোশন দিয়ে কিন্তু যুদ্ধ জেতা যায় না। যে আমরা ইমোশনাল, হিন্দুকে মেরে ফাঁসি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মারো কাটো অ্যাটাক করো, এই ইমোশন দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য সব থেকে প্রথম হচ্ছে, যখনই আমরা একটা যুদ্ধের প্ল্যান করি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং হচ্ছে আমরা কোন এরিয়াতে কেমন টেরেনে যুদ্ধ করব, সেখানে এনভায়রনমেন্ট কি। এখন বাংলাদেশের টেরেন 90% বাংলাদেশ হচ্ছে সমুদ্র থেকে 10 মিটার হাই। প্রত্যেক বছর বৃষ্টির সময় সেখানে 70-75% বাংলাদেশ জলের তলে চলে যায়। শুধু চিটাগং হিল ট্র্যাক্ট এরিয়া, যেটা আমাদের মিজোরাম আর ত্রিপুরার সঙ্গে লিঙ্ক, সেইটা হচ্ছে হিলি এরিয়াজ অফ বাংলাদেশ। এখন তুমি যখন যুদ্ধ করবে, সেখানে যদি আমরা ট্যাঙ্ক নিয়ে যাই বা আর্টিলারি নিয়ে যাই বা ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল নিয়ে যাই, বাংলাদেশের ওই রিভারাইন টেরেনের মধ্যে বগ ডাউন হয়ে যাব আমরা। রাইট। পাকিস্তান আর ডিপ স্টেট কি চায়? আমরা ওর মধ্যে ইনভলভ হয়ে একটা প্রলং যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়ে যাই। প্রলং যুদ্ধের পরিস্থিতির মধ্যে যদি পড়ি আমরা, আমাদের কি হবে? যুদ্ধের রিসোর্স, ইকোনমিক রিসোর্স, পলিটিক্যাল আনস্টেবিলিটি, ইন্টারনাল সিকিউরিটি ডিউটিস, এই সমস্ত ভারতবর্ষের মধ্যে বেড়ে যাবে। ভারতবর্ষ ডিস্টেবিলাইজ হয়ে যাবে। আর ভারতবর্ষ যে একটা সুপার পাওয়ার হতে চায়, তার ওপরে ইন্টারন্যাশনালি একটা ঠাপ্পা পড়বে যে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে কিছু করতে পারছে না, এ কী করে সুপার পাওয়ার হবে। দিস ইজ দি অবজেক্টিভ অফ পাকিস্তান অ্যান্ড ডিপ স্টেট। আমরা অত্যন্ত লাকি, আমাদের প্রেজেন্ট সেট আপ, ইন্টেলিজেন্স সেট আপ বা আর্মি এয়ারফোর্স সেট আপ, তারা কিন্তু অত্যন্ত এফিশিয়েন্ট, যে তারা এই ধরনের ট্র্যাপ যেটা পাকিস্তান বে করেছে বাংলাদেশের মধ্যে, এই ট্র্যাপের মধ্যে যেন না পড়ি। যদি আমরা এই ট্র্যাপের মধ্যে পড়ি, ইট উইল বি এ স্ট্র্যাটেজিক সিঙ্ক, যেরকম শ্রীলঙ্কাতে আমাদের হয়েছিল। শ্রীলঙ্কাতে আমি ছোট্ট করে এক্সপ্লেন করি। শ্রীলঙ্কার এলটিটিকে আমরা ট্রেন করেছিলাম। সেখানে শ্রীলঙ্কাতে যখন এই গণ্ডগোলটা পেকে গেল, এলটিটি ভার্সেস শ্রীলঙ্কান, সিনালিজ ভার্সেস মুসলিম ভার্সেস বুদ্ধিস্ট অ্যান্ড অল দিস, তখন উইদাউট মাচ থট আমাদের পুরো আর্মি শ্রীলঙ্কার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তোমরা গিয়ে কন্ট্রোল করো। রেজাল্ট কী হলো? আমরা টেরেন জানতাম না, আমাদের কোনো গাইড ছিল না, ওই এলটিটি আমাদের এগেনস্টে চলে গেল। 1500 ক্যাজুয়ালিটি ভারতবর্ষের সেনাবাহিনীর হয়েছে, 1500 কিল্ড ওবলিক উন্ডেড, অ্যান্ড হোয়াট উই অ্যাচিভ? নাথিং। সিমিলারলি বাংলাদেশের মধ্যে দেখো আমাদের কি করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্ট্র্যাটেজিক পেশেন্ট, তার মানে ধৈর্য। স্ট্র্যাটেজিক্যালি আমাদের ধৈর্যকে জিয়ে রাখতে হবে। একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স সার্ভেলেন্স আমাদের সেখানে আমরা করতে হবে, যে কি হচ্ছে না হচ্ছে ওখানে। আমাদের ইন্টারনাল সাইডটা ঠিক রাখতে হবে, যে এখানে কোনো তার রিপারকাশন যেন না হয়। আর আমাদের বর্ডারকে সিকিওর করে রাখতে হবে, যেন কোনো ঢোকাঢুকি না হয়। আর অ্যাট দি সেম টাইম প্রিপেয়ার ফর এ লেটেস্ট কাইন্ড অফ ওয়ারফেয়ার ইন কেস উই হ্যাভ টু ডু ইট। সেটা কি হবে? যেটা অপারেশন সিন্দুরে আমরা করলাম। ট্রুপস সেখানে নামাবে না, মাটিতে বাংলাদেশের মধ্যে কোনো ট্রুপস যাবে না। সেখানে এয়ার, মিসাইলস, ড্রোনস, এই সমস্ত দিয়ে বাংলাদেশের ওপরে যেই টার্গেটগুলো যারা প্রবলেম করছে সেখানে হিট করো। আমরা রেডি। কিন্তু বাংলাদেশকে এখনও আমরা শত্রু দেশ বলে কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি। পাকিস্তান আমাদের শত্রু দেশ। বাংলাদেশের সঙ্গে আমরা এখনও লিঙ্ক রেখেছি। বাংলাদেশের আর্মির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বাংলাদেশের যে ইন্টারনাল সেট আপ, তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। বাংলাদেশকে আমরা এখনও এনিমি কান্ট্রি বলে ডিক্লেয়ার করিনি। কিন্তু ওদের যে একটা সেকশন, জামাত, আনসারুল্লাহ বাংলা, হুজি, এই সমস্ত যে কট্টর ইসলামিক সংগঠনগুলো, তারা ওখানে মুভমেন্ট করছে যে করে হোক ভারতবর্ষকে বদনাম করে সেখানে এই ধরনের একটা কট্টর ইসলামিক সরকার গঠন করো, আর পাকিস্তানের ছোট ভাই হয়ে পাকিস্তানকে বড় ভাই দরজা দিয়ে আবার ইস্ট পাকিস্তান বেঙ্গল বলে একটা রাষ্ট্র সেখানে শুরু করো। দিট ইজ দেয়ার। এটা ওদের
এইটা অভিপ্রায়। ওদের প্ল্যান, কিন্তু আমরা সেই ট্র্যাপের মধ্যে পড়িনি। যদি আমরা একটা কনভেনশনাল মিলিটারি অ্যাকশন বাংলাদেশের মধ্যে করি এই মুহূর্তে, আমার মনে হয় ইট উইল বি এ স্ট্র্যাটেজিক ব্লান্ডার, ঠিক হবে না। আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে এত রেজিমেন্ট আপনাদের আর্মিতে রয়েছে, রাজপুত রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, বাংলা বা বাঙালি রেজিমেন্ট নেই কেন? দেখো, আবার তুমি ইন্টারেস্টিং প্রশ্ন করলেন। বেঙ্গল রেজিমেন্ট, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আমাদের বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি ছিল। হ্যাঁ, বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। আজকে যদি তুমি কলেজ স্ট্রিটে যাও, কলেজ স্ট্রিটে যে কলেজ স্কোয়ারের মধ্যে যে একটা লেক আছে, মানে একটা সুইমিংয়ের বড় একটা জায়গা আছে, তার পাশে দেখবে একটা ওয়ার মেমোরিয়াল আছে। আচ্ছা, নেগলেক্টেড, দেখাশুনো একবার দুবারই হয় ওটা বছরে। সেখানে দেখবে নাম লেখা আছে পুরো ফার্স্ট বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, যারা ওই যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধে যারা প্রাণ বিসর্জন করেছে তাদের নাম মেনশন আছে। আচ্ছা, বাঙালি, বাঙালি মুসলমান, বাঙালি, বাঙালি মুসলমান, পুরো নাম ওখানে মেনশন আছে, যদি যাও ওখানে দেখবে। আচ্ছা, কিন্তু যখন 1857 সালে ওই সিপাহী মিউটিনি হলো, সেই সিপাহী মিউটিনি শুরু হলো কোথার থেকে? ব্যারাকপুর থেকে, আচ্ছা, আমাদের পশ্চিমবাংলা থেকে। মঙ্গল পাণ্ডে বলে এক ব্রাহ্মণ সিপাহী, সেই এটা শুরু করেছিল। কিন্তু তারপর দেখা গেছে যে এটা যখন স্প্রেড করেছিল, ওগুলো পরবর্তীকালে পাস হয়নি, মানে লোকের কাছে যায়নি ইনফরমেশনগুলো। যারা বাঙালি সোলজার তারা কিন্তু রিবেল করেছিল, যার মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টও ছিল বাঙালি সোলজারদের। আচ্ছা, কারেক্ট, এখনও কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের আর্মির আছে, তারা আবার রিরেজ করেছিল পরে। এই সমস্ত রেজিমেন্টগুলো ডিসব্যান্ড করে দিয়েছিল ব্রিটিশার্সরা, যে বাঙালিরা, বাঙালি সোলজাররা তারা প্রশ্ন করে, তাদের একটা টাস্ক দিলে তারা বলবে কেন, কবে, কখন, এই সমস্ত প্রশ্ন করে। ওয়ার এজ এ গুড সোলজার, যখন তাকে কোনো টাস্ক দেওয়া হয়, ইউ উইল নেভার আস্ক এ কোশ্চেন, ইল সে ডু অর ডাই, ইয়ে করনা হয়, সাব কা আদেশ হয়, ইয়ে করনা হয়। এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা বাঙালি ট্রুপসের মধ্যে, ইনফ্যান্ট্রি ট্রুপসের মধ্যে আছে। কিন্তু এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। বাঙালিরা প্রচুর আমাদের আর্মির মধ্যে কোর অফ সিগন্যালস, কোর অফ ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এর মধ্যে বাঙালি ট্রুপস অ্যান্ড অফিসার ভরা। অফিসারদের মধ্যে এরকম কিছু নেই। আরেকটা জিনিস তোমাকে আমি বলি, এটা তুমি যেহেতু তুললে, জেনারেল কারিয়াপ্পা, ফিল্ড মার্শাল তখন হয়নি উনি, জেনারেল কারিয়াপ্পা তখন চিফ অফ দি আর্মি স্টাফ। পার্লামেন্টে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা প্রশ্ন, এই প্রশ্নই তুলেছিল যে বিহার রেজিমেন্ট হ্যায়, জাট রেজিমেন্ট হ্যায়, শিখ রেজিমেন্ট হ্যায়, বেঙ্গল রেজিমেন্ট क्यों नहीं है? তখন নেহেরু বলল, আচ্ছা কারিয়াপ্পাকে বুলাও। কারিয়াপ্পাকে পার্লামেন্টে ডাকা হয়েছিল। যখন এই প্রশ্নগুলো হলো যে বাঙালি রেজিমেন্ট কেন নেই, বাঙালি রেজিমেন্ট কি করা যাবে, কারিয়াপ্পা তখন উত্তর দিয়েছিল এক কথায়, बोले सब गुस्ताफी माफ़ करना, हिंदी बोलছি, बंगाली जो है वो सब अफसर बनने के लिए है, सिपाही बनने के लिए कोई फिट ही नहीं है, ये सभी अफसर बनना चाहता है। एनीवे কারিয়াপ্পা বলল, আমি আমার রেজিমেন্টে, কারিয়াপ্পা হচ্ছে আমাদের রেজিমেন্টের, রাজপুতের, আমি আমাদের রেজিমেন্টে বাঙালি সোলজার নেব। সেদিন থেকে সেকেন্ড রাজপুত, 15 রাজপুত, এই ব্যাটালিয়নের মধ্যে আমাদের বাঙালি ট্রুপস আছে। বাঙালি কোম্পানি সেকেন্ড রাজপুত ইন 1962 ওয়ার হেভি ফাইট করেছে চাইনিজদের সঙ্গে, বাঙালি ট্রুপস। তার মধ্যে একজন সুবেদার মেজর, এখন হি অলসো পাস্ট অ্যাওয়ে, হি গট এ বীর চক্র, সুবেদার মেজর বিসি রয়, এই সেকেন্ড রাজপুতের, হি গট এ বীর চক্র ইন 1962 ওয়ার। তা এই যে বেঙ্গল রেজিমেন্টের কথাটা তুমি তুললে, এটার এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এখনও আছে কি, বাঙালি ট্রুপসরা, ইনফ্যান্ট্রি সোলজাররা প্রশ্ন করবে কিছু করার আগে, যেটা ডিসিপ্লিনের দিক থেকে আর্মিকে হার্ম করবে, যার জন্য বেঙ্গল রেজিমেন্ট করা হচ্ছে না। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি তো আপনার সেনা জীবনে অনেক মানে বিপজ্জনক জায়গায় গিয়েছিলেন, কাশ্মীর, সেখানে শোনা যায় যে কাশ্মীরি পণ্ডিতদের ওপর যখন আক্রমণ বা হামলা চলছিল, সেই সময় আপনার এবং আপনার ট্রুপের গুরুত্বপূর্ণ
দায়িত্ব পড়ে। এই কাশ্মীরের নাম শুনলেই এখন বেড়াতে যাওয়ার থেকেও বেশি বাঙালি ভয় পেতে শুরু করেছে এই রিসেন্টলি বৈশরণ উপত্যকায় যে ঘটনা ঘটে গেল, নিরপরাধ মানুষগুলো মরল। কাশ্মীরই কেন বারবার টার্গেট হয় বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে? এবং এই যে পণ্ডিত সমাজের উপর আক্রমণ, সেদিন আপনারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? দেখো, 1987 তখন আমি অ্যাজ এ ডেপুটি ব্রিগেড কমান্ডার 192 মাউন্টেন ব্রিগেড, যেটা আমাদের তিরাপ, অরুণাচলের তিরাপে ডিপ্লয়েড ছিল। আমার নিচে 4টে ব্যাটালিয়ন ছিল, একটা শিখাদাই, একটা গুর্খাস, একটা মারাঠাস আর একটা আসাম রাইফেল। সেখানে আমরা ডিপ্লয়েড ছিলাম। যখন এই পণ্ডিতদের ওপর একটা জেনোসাইড শুরু হলো 1989, আমাদের কমপ্লিট ডিভিশন, এই নাগাল্যান্ড ডিভিশনের নিচে আমরা আসতাম 8 মাউন্টেন ডিভিশন, আর 192 মাউন্টেন ব্রিগেড ওয়াজ পার্ট অফ 8 মাউন্টেন ডিভিশন। পুরো ডিভিশনকে আমরা লিফট করে নিয়ে গিয়ে যা হলো কি, ভ্যালি ইজ ইন ডেঞ্জার, ভ্যালিকে বাঁচাও। সেখানে আমার ব্রিগেড 192 ব্রিগেড শ্রীনগর ভ্যালির মধ্যে আমাদের টাস্ক ছিল যে শ্রীনগর ভ্যালিকে তোমরা এই টেররিস্টদের থেকে মুক্ত করো আর পণ্ডিতদের বাঁচাও। তুমি বিশ্বাস করবে না, আমি যদি আজকে তোমাকে বলতে আবার খারাপ লাগে, যখন আমরা ঢুকলাম ব্রিগেড দিয়ে শ্রীনগর ভ্যালিতে, শ্রীনগর ভ্যালির মধ্যে প্রায় 90% বাড়ির ওপরে পাকিস্তানি ফ্ল্যাগ উঠছিল। পাকিস্তানি ফ্ল্যাগ, 1989-এর কথা বলছি আমি। আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, এক একটা বাড়ির মধ্যে ট্রুপস ঢুকিয়ে, ये फ्लैग किसने लगाया, बोला साहब हमको नहीं मालूम, वो AK-47 लेके आया, ये फ्लैग दिया, बोला इसको लगाओ। আমরা ये हम भी आया है, ये AK-47 है, ফ্ল্যাগ উতারো। প্রত্যেকটা বাড়ির থেকে আমরা এই ফ্ল্যাগ ডাউন করে সেখানে আবার বলছি, ইউ আর পার্ট অফ ইন্ডিয়া, ইউ আর নট পার্ট অফ পাকিস্তান। আর সেখানে ম্যাসিভ আমরা ইনসার্জেন্সি অপারেশন করে ওই সমস্ত টেররিস্টগুলো যেগুলো ঢুকেছিল ওখানে, কিছু তো ছোট ছোট গ্রুপে লুকিয়ে গ্রামে গঞ্জে ঢুকে গেল, তাদের ওখান থেকে সরিয়ে দিয়ে সিচুয়েশনকে আমরা কন্ট্রোল করলাম পুরো। কিন্তু তার মধ্যে ড্যামেজ অলরেডি হয়ে গেছে। লক্ষ লক্ষ পণ্ডিতকে সেখানে তাদের বাড়ি ঘরদোর ছেড়ে, তারা তাদের জমি জমা অর্চার্ড এই সমস্ত ছেড়ে দিয়ে তাদেরই যারা কাজ করতো তাদের হয়ে, যে কট্টর ইসলামিক টাইপ, তারা এসে তাদের ওখান থেকে রেপ করে বাড়ি ঘর দাঁড়িয়ে দিয়ে তাদের সেখান থেকে জেনোসাইড করে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, বাট আমরা কন্ট্রোল দি সিচুয়েশন। কিন্তু এখনও পণ্ডিতরা, বহু পণ্ডিত তারা রিফিউজি ক্যাম্পের মধ্যে আছে, তাদের আমরা এখনও রিহ্যাবিলিটেট করতে পারিনি, ভ্যালির ভেতরে তারা ফিরে যায়নি। তা এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা। যদিও আমার কাউন্টার ইনসার্জেন্সির বিরাট অভিজ্ঞতা ছিল, সেটা কাজে লাগিয়ে এটা করতে পারার ফলে চিফ অফ দি আর্মি স্টাফ আমাকে তার কমেন্ডেশন কার্ডে ভূষিত করেছিল, যেটা আই ফিল ইজ এ ভেরি গ্রেট অনার given to a deputy brigade commander. আমরা শুনবো তোমার এই পর্বে একেবারে শেষের দিকে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে। দর্শকরা অনেকে জানেন না, বা হয়তো অনেকে জানেন, যে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে যে কুচকাওয়াজের অনুষ্ঠান হয়, সেখানে কর্নেল সৌমিত্র রায় ধারাভাষ্য দিয়ে থাকেন। আজকে যদি একটুখানি আপনার ভেবে নিন, এই সামনের জায়গাটা, স্টুডিওর সামনের জায়গাটা রেড রোডের সেই মঞ্চ, বীর সেনারা আসছে আর আপনি সেই কমেন্ট্রি করছেন, একটু যদি আমাদেরকে শোনান। দেখো, এটা আমার রিটায়ারমেন্টের আগের থেকেই ওই কমেন্ট্রির ব্যাপারটা, ইট ওয়াজ এ প্যাশন ফর মি। সেখানে এই পুরো রেড রোডের যে প্যারেডটা, এটা কনসেপচুয়ালাইজ আমিই করেছিলাম। আমি তখন 113 রাজপুত ব্যাটালিয়নের সিও এখানে। আর তখন ছোটো লেভেলে প্যারেড হতো, তারপর প্যারেডটাকে আমরা অনেক বড় করে দিই। সেখানে আমার এখনও মনে আছে যে আমার প্রথম সাব এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার ডন খোরানা, সে পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল হয়ে যায় কলকাতা থেকে, সেই বলেছিল, সুমিত্রা यार तुम इसको कुछ करो, ये बहुत बड़ा इम्पोर्टेंट इवेंट है, तो किस तरह से शुरू करोगे तुम ये कमेंट्री, मेरे को थोड़ा सुनाओ। और एक्चुअली ऑन ग्राउंड হচ্ছে। তখন আমি ভাবলাম একটু কী করা যায়। গুড মর্নিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জয় হিন্দ।
On behalf of the government of West Bengal, from the commentary box, this is Colonel Soumitra Ray and Sri Sotinath Mukhopadhyay. Welcome you all this morning to witness the Republic Day ceremonial parade on the historic Red Road in Kolkata. Red Road has taken a bridal look, tastefully decorated, appropriate to the occasion with flags and buntings. This is one of the most beautiful roads in our country. During the Second World War, Red Road was an emergency runway used by the Royal Air Force operating from the areas of Fort William. Fighter aircraft of Royal British Air Force, Spitfire, used to land and take off in emergency from the Red Road. This Red Road was also known as Commissariat Walk, where only Britishers were allowed to take a walk. It was Sir Ashutosh Mukhopadhyay, the first Indian to have acquired this right to walk on this road. In a short while from now, this historic Red Road will echo to the sound of thunder produced by the footsteps of the soldiers of our great nation. डॉन खुराना नीच থেকে উপরে ছুটে এসে अरे क्या बोला, ये तो हल्ला हो गया इधर. So this is still carrying on for last 38 years. জ্যোতিবাবুর থেকে আমি শুরু করেছিলাম. আমার এখনো মনে আছে জ্যোতিবাবু ওয়াজ ভেরি ফন্ড অফ দিস প্রোগ্রাম. উনি চন্দনের দুটো ছোট ছোট মেয়ে ছিল, জ্যোতিবাবুর ছেলে নাতনি আর কি, সেই মেয়ে দুটোকে নিয়ে এই প্যারেডে আসতো, এসে ওখানে বসে প্যারেড দেখতো. তারপর বুদ্ধবাবু, ও আমাকে বলছে সৌমিত্র রায় ছাড়া ইংলিশ কেউ বলবে না. লাস্টে দিদি, সে বলছে সৌমিত্র রায় ছাড়া কেউ বলবে না. আমার এখনও মনে আছে এক বছর আমি ওখানে ছিলাম না, আমি তখন বাইরে গিয়েছিলাম উইথ দ্য ফ্যামিলি স্কটল্যান্ডে. তখন অন্য কাউকে সেখানে এই ইংলিশ কমেন্ট্রি করতে সেখানে নেওয়া হয়েছিল. তুমি বিশ্বাস করবে না, তখন বলতে গোপালকৃষ্ণ গান্ধী হচ্ছে এখানকার গভর্নর. এমন বৃষ্টি হলো, প্যারেড বন্ধ হয়ে গেল. গোপালকৃষ্ণ গান্ধী বলল প্যারেড টেকেন অফ. লোকে বলছে যেহেতু কর্নেল সৌমিত্র রায় নেই, প্যারেড বন্ধ হয়ে গেছে. আর ওখানে ওই গভর্নমেন্টের মধ্যে একটা হাল্লাগোল্লা চলে যে রেড রোডের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হচ্ছে কর্নেল সৌমিত্র রায়. আমাকে একটা টাইটেল দিয়ে দিল. But it is a great honor. I feel myself that it's a great honor for me কি আমি এত লোকের সামনে ওই প্যারেডটাকে ডিসক্রাইব করি. তা ওটা এখনও জানি না এবার করবো কি না. তুমি তো জানোই, আমি যদি আমার এজ ডিক্লেয়ার করি বা ডিসক্লোজ করি, তুমি হয়তো অবাক হয়ে যাবে. তা সেটা ডিসক্লোজ করা উচিত না, কিন্তু সবাই জানে 64 আমি যদি 19 ইয়ার্স হই, তাহলে এটা হচ্ছে 2025. আমি কত বছর হলাম? ঠিক আছে. তা এটা, বাট ইট ইজ এ প্যাশন অ্যান্ড আই এনজয় ডুইং ইট. তো এখানে পাবলিকও বলে কি আপনার খুব শুনতে ভালো লাগে. আর আমি এটা টেক ওভার করেছিলাম. তখন ফার্স্ট ইংলিশ কমেন্টেটর ছিল প্রফেসর এন বিশ্বনাথন. এই যে অশোক বিশ্বনাথন সিনেমা ডাইরেক্টর অ্যান্ড সিনেমার ফেমাস ম্যান, এই অশোক বিশ্বনাথন বাবা. আর এই প্রফেসর এন বিশ্বনাথন সেন্ট জেভিয়ার্স কলেজের হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ইংলিশ প্রফেসর ছিলেন. আচ্ছা, উনি করতেন. উনি তখন আমাকে হ্যান্ড ওভার করে কি, দেখো আর্মিকে বারে আমি এত কিছু জানি না, এটা তখন গভর্নমেন্টই বললো ঠিক আছে এইটা. আর আমার সঙ্গে বাঙালি ফার্স্ট কমেন্টেটর ছিল তরুণ চক্রবর্তী. আচ্ছা, অল ইন্ডিয়া রেডিও আর দূরদর্শনের. তরুণের পরে এলো ছন্দা সেন. আমি বাংলাগুলো বলছি, তরুণ, ছন্দা সেন, তারপর হলো গৌরী ঘোষ. গৌরী ঘোষকে রিপ্লেস করলো সতীনাথ. এই সতীনাথ আর আমি একসঙ্গে বোধহয় 25 বছর হয়ে গেছে. তার আগে বাঙালিদের রিপ্লেস করে দিয়েছে বাংলা কমিউনিটি যারা করে, আর সৌমিত্র রায়ের কোনো রিপ্লেসমেন্ট এখনো পায়নি. অনেক ধন্যবাদ আপনাকে সুব্রত মায়ের আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং ভারতের এই বীর সন্তানের অনেক কথা আপনারা শুনলেন, নানা অভিজ্ঞতার কথা শুনলেন, এবং আজকেও তিনি নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন. সেটা যদি ভারতীয় সেনাবাহিনীর সে কুচকাওয়াজ হোক বা প্যারেড হোক, সবসময় তিনি পছন্দ করেন দেশের পতাকা যেভাবে পথ করে উঠছে সেটা যেন উঠতে থাকুক, আর তার হৃদয় যেন বারবার বলে ওঠে যে বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে. সুব্রত মায়ের আজকের অনুষ্ঠানে পর্যন্তই.
সৌমিত্রবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন শুনবো তোমার এই প্ল্যাটফর্মে। আর কোন কোন অতিথিকে আপনারা দেখতে চাইছেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।